হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা বিজ্ঞানী ডারউইনের জৈব অভিব্যক্তি সম্পর্কে মতামত নিয়ে আলোচনা করব। বিজ্ঞানী ডারউইন মূলত ছিলেন একজন প্রকৃতিবিদ। তিনি 1831 সাল থেকে 1838 সাল পর্যন্ত আটলান্টিক মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জে কিন্তু ঘুরে বেড়ান এবং সেই সমস্ত দ্বীপপুঞ্জে গিয়ে তিনি বেশ কিছু উদ্ভিদ এবং প্রাণীকে পর্যবেক্ষণ করেন এবং তাদের বিভিন্ন বৈশিষ্ট্যকে তিনি একটি খাতায় লিপিবদ্ধ করেন এবং পরবর্তীকালে সেই সমস্ত উদ্ভিদ এবং প্রাণীদের বৈশিষ্ট্যকে গবেষণা করে তিনি 1859 সালে দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিন অফ ন্যাচারাল সিলেকশন নামক একটি গ্রন্থে তার মতবাদকে প্রকাশ করেন। এখানে তার মূল ধারণা ছিল প্রাকৃতিক নির্বাচন, আর এই প্রাকৃতিক নির্বাচনবাদ বা ডারউইনবাদ নিয়েই আজকে আমরা পড়াশোনা করব। তাহলে চলো আমরা জেনে নিই প্রাকৃতিক নির্বাচনবাদে ঠিক কোন কোন বিষয়বস্তু আছে। এখানে রয়েছে অত্যাধিক হারে বংশবৃদ্ধি, সীমিত খাদ্য এবং বাসস্থান, অস্তিত্বের জন্য সংগ্রাম, ভেদ বা প্রকরণ, যোগ্যতম্যের উদ্বর্তন, প্রাকৃতিক নির্বাচনবাদ এবং নতুন প্রজাতির উৎপত্তি। এই সম্পর্কে আমরা এখন এই সমস্ত পয়েন্টগুলোকে বিশদে আলোচনা করব। প্রথমেই বলবো অত্যাধিক হারে বংশবৃদ্ধি সম্পর্কে। দেখো, বিজ্ঞানী ডারউইনের মতে প্রত্যেকটা জীবের সহজাত বৈশিষ্ট্য হলো অত্যাধিক হারে বংশবৃদ্ধি করা এবং এর ফলে জীবের সংখ্যা গাণিতিক এবং জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। উদাহরণ হিসাবে বলা যায় স্ত্রী সালমান মাছ একটি প্রজনন ঋতুতে প্রায় 3 কোটি ডিম পাড়ে। এছাড়াও একটি ঝিনুক একেবারে প্রায় 12 কোটি ডিম্বাণু উৎপন্ন করে। এরপরে 2 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব সীমিত খাদ্য এবং বাসস্থান সম্পর্কে। দেখো, ভূপৃষ্ঠের আয়তন সীমিত হওয়ার জন্য এখানে প্রত্যেকটা জীবের জন্য কিন্তু খাদ্য এবং বাসস্থান সীমিত প্রকৃতির। এরপরে আমরা বলবো অস্তিত্বের জন্য সংগ্রাম বা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স সম্পর্কে। এখন জীবের সংখ্যা বৃদ্ধি পাবার জন্য বা ভূপৃষ্ঠের আয়তন সীমিত হবার জন্য প্রত্যেকটা জীবকে বেঁচে থাকার জন্য কিন্তু সংগ্রামে লিপ্ত হতে হয়, আর এই সংগ্রামকে বিজ্ঞানী ডারউইন অস্তিত্বের জন্য সংগ্রাম বা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স বলেছেন। এই সংগ্রাম চলে মূলত 3টি ভাবে, যার মধ্যে প্রথমটা হলো অন্তঃপ্রজাতিক সংগ্রাম, অর্থাৎ একই প্রজাতির বিভিন্ন জীবের মধ্যে যে সংগ্রাম আমরা দেখতে পাই সেটা খাদ্য বা বাসস্থানের জন্য হতে পারে, সেই সংগ্রামকে আমরা অন্তঃপ্রজাতিক সংগ্রাম বলবো। 2 নম্বরে আন্তঃপ্রজাতিক সংগ্রাম, অর্থাৎ বিভিন্ন প্রজাতির জীবেদের মধ্যে যে সংগ্রাম হয় তাকে আমরা আন্তঃপ্রজাতিক সংগ্রাম বলি। আর 3 নম্বরে আমরা বলতে পারি পরিবেশের সঙ্গে সংগ্রাম, অর্থাৎ পরিবেশ যখন প্রতিকূল হয়, যেমন ধরো বন্যা, ভূমিকম্প বা খরা, তুষারপাত ইত্যাদির সময় প্রত্যেকটা জীবকে তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য সেই প্রতিকূল পরিবেশে লড়াই করতে হয়। বিজ্ঞানী ডারউইন এই লড়াইকে পরিবেশের সঙ্গে সংগ্রাম বলেছেন। আর এই 3 ধরনের সংগ্রামে জয়ী হতে পারলে তবেই কিন্তু কোনো জীব তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারে। এরপরে ভেদ বা প্রকরণ। বিজ্ঞানী ডারউইনের মতে এই পৃথিবীতে যে কোনো দুটো জীব কখনোই সম্পূর্ণরূপে এক হতে পারে না, ফলে তাদের মধ্যে কিছু না কিছু ভেদ বা প্রকরণ থাকবেই। আর এই ভেদ বা প্রকরণ থাকে বলেই কিন্তু জীবন সংগ্রামে জীবেরা অনেকটা এগিয়ে যায়, ফলে তাদের অস্তিত্বকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখতে পারে। অর্থাৎ অস্তিত্বের জন্য সংগ্রামের ফলে কোনো জীবের মধ্যে যে বৈশিষ্ট্য সঞ্চারিত হয় সেই বৈশিষ্ট্যই পরবর্তী প্রজন্মে বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। এরপরে যোগ্যতম্যের উদ্বর্তন। বিজ্ঞানী ডারউইনের মতে জীবন সংগ্রামে লিপ্ত জীবগুলির মধ্যে যাদের দেহে অভিযোজনগত ছোট ছোট বৈশিষ্ট্য এসে যায় তারাই কিন্তু জীবন সংগ্রামে জয়ী হয়, আর অন্যরা কালক্রমে পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যায়। জীবন সংগ্রামের এই উত্তরণকেই কিন্তু যোগ্যতম্যের উদ্বর্তন বলা হয়, অর্থাৎ যে জীব পৃথিবীতে টিকে থাকার যোগ্য তাদেরই যোগ্যতম্যের উদ্বর্তন ঘটে, আর যারা পৃথিবী থেকে কালক্রমে হারিয়ে গেল তারা অযোগ্য। এরপরে আমরা বলবো এই ডারউইনবাদের সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটাকে আমরা বলি প্রাকৃতিক নির্বাচনবাদ। ডারউইনের তত্ত্ব অনুযায়ী যে প্রাকৃতিক প্রক্রিয়ায় অনুকূল ভেদযুক্ত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় অধিক সুযোগ সুবিধা ভোগ করে তাকে প্রাকৃতিক নির্বাচনবাদ বলা হয়। অনুকূল ভেদযুক্ত জীবেরা প্রকৃতি দ্বারা নির্বাচিত হয় বলেই তারা প্রকৃতিতে টিকে থাকে, আর প্রতিকূল ভেদযুক্ত জীবেরা প্রকৃতি দ্বারা নির্বাচিত হয় না বলেই কিন্তু কালক্রমে তারা প্রকৃতি থেকে অবলুপ্তি হয়ে যায়। এরপরে একদম শেষ পয়েন্ট, নতুন প্রজাতির উৎপত্তি। দেখো, একটি বিশেষ জীবগোষ্ঠীর মধ্যে
অনুকূল ভেদগুলি সঞ্চারিত হবার ফলে তাদের বংশ পরম্পরায় সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো তাদের সন্তান বা সন্ততির দেহে সঞ্চারিত হয়ে যায়, যার ফলে সম্পূর্ণ নতুন প্রজাতিযুক্ত একটি জীবের উৎপত্তি হয়। এখন আমরা একটি উদাহরণের সাহায্যে ডারউইনের এই মতামতটা ব্যাখ্যা করার চেষ্টা করব, যাতে তোমরা আরও সহজে ব্যাপারটা বুঝতে পারো। ধরো তোমাদের আশপাশের কোনো বাগানে বেশ কিছু সংখ্যক ঘাস ফড়িং আছে। সেই ঘাস ফড়িংগুলো মূলত ঘাস বা ছোট ছোট পাতা খেয়ে জীবন ধারণ করে। এখন ওই বাগানের পরিবেশ মনোরম এবং অত্যন্ত অনুকূল হওয়ায় ওই ফড়িংগুলো নিজেদের মধ্যে প্রজনন করে নতুন অনেক ফড়িং সৃষ্টি করলো, যার ফলে কি হলো, ফড়িংয়ের সংখ্যা অধিক মাত্রায় বেড়ে গেল। এটাকেই বিজ্ঞানী ডারউইন অত্যাধিক হারে বংশবৃদ্ধি বলেছেন। এখন এই ফড়িংগুলো বেড়ে যাবার ফলে বাগানের আয়তন সীমিত, তার ফলে শুরু হলো থাকার জায়গা নিয়ে প্রবলেম এবং খাদ্য নিয়ে প্রবলেম। কারণ ওই বাগানে ঘাস বা ছোট পাতা তো সীমিত, লিমিটেড পরিমাণে আছে, কিন্তু ফড়িংয়ের সংখ্যা বেড়ে যাবার ফলে কি হলো, তারা আগের মতো পর্যাপ্ত পরিমাণে খাবার পেল না, ফলে তাদের মধ্যে কিন্তু একটা জীবন সংগ্রাম শুরু হলো। একেই বিজ্ঞানী ডারউইন অস্তিত্বের জন্য সংগ্রাম বলেছেন। এখন প্রত্যেকটা ফড়িংই কিন্তু চেষ্টা করতে লাগলো যাতে তারা ঘাসের কাছাকাছি থাকতে পারে, কারণ খুব কুইকলি প্রয়োজন পড়লেই যাতে তারা তাদের খাবার সংগ্রহ করতে পারে। এই নিয়ে তাদের নিজেদের মধ্যেই একটা সংগ্রাম শুরু হলো, যে সংগ্রামকে বলা হয় আন্তঃপ্রজাতিক সংগ্রাম। এখন যদি ওই বাগানে বেশ কিছু ব্যাঙের প্রবেশ ঘটে, তাহলে ব্যাঙেরা কি করবে, ফড়িংকে খেয়ে নেবার চেষ্টা করবে, কারণ ফড়িং আর ব্যাঙের মধ্যে খাদ্য এবং খাদকের সম্পর্ক আমরা জানি। ফলে এখন ফড়িংদের জীবনে আবার নতুন একটা সংগ্রাম এসে উপস্থিত হলো। লক্ষ্য করে দেখো, ফড়িং হলো পতঙ্গ শ্রেণীর প্রাণী এবং ব্যাঙ হলো উভচর। ফলে সম্পূর্ণ দুটো আলাদা আলাদা রকমের জীবেদের মধ্যে বেঁচে থাকার লড়াই শুরু হলো। কারণ ব্যাঙও ফড়িংকে খেয়ে তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চাইছে, আবার অন্যদিকে ফড়িংও ব্যাঙের হাত থেকে পালিয়ে গিয়ে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চাইছে। এই ধরনের সংগ্রামকে বলা হয় আন্তঃপ্রজাতিক সংগ্রাম। এখন মনে করো কয়েকদিন প্রচুর বৃষ্টিপাতের ফলে ওই বাগানের প্রায় পুরোটা জলে ডুবে গেছে, যার ফলে কি হবে না, ওই বাগানের ঘাসগুলো জলের তলায় চলে গেছে। ফলে ফড়িংরা আর তাদের পর্যাপ্ত খাদ্য পাচ্ছে না, শুরু হলো আবার নতুন একটা জীবন সংগ্রাম। এই জীবন সংগ্রামকে বিজ্ঞানী ডারউইন বলেছেন পরিবেশের সঙ্গে সংগ্রাম। এখন টানা কয়েকদিনের বৃষ্টির ফলে বেশ কিছু ফড়িংয়ের ডানা ভিজে যাবে, ফলে তারা উঠতে পারবে না এবং খাদ্যের অভাবে তারা ক্রমশ মারা যাবে। আর তাদের মধ্যে যে ফড়িংগুলো ওই বৃষ্টির বাধা কাটিয়ে কোনো রকমে বেঁচে থাকতে পারবে, তারা চেষ্টা করবে যদি দু একটা ঘাস কোথাও জলের উপরের দিকে উঠে থাকে, কোনো রকমে তাদেরকে খেয়ে নিজেদের জীবনকে বাঁচাতে। ফলে তারা কিন্তু পৃথিবীতে টিকে থাকবে। এখন বলো তো, এই ফড়িংগুলো যারা এই জীবন সংগ্রামের যুদ্ধে টিকে রইল, অর্থাৎ তারা নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারলো, আর বাকি ফড়িংগুলো যারা মারা গেল তারা নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারলো না কেন? কারণ এই সমস্ত ফড়িংগুলো যারা এখনো পর্যন্ত বেঁচে আছে, তাদের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য ছিল যেটা আগের ফড়িং অর্থাৎ যারা মারা গেছে তাদের ছিল না। আর এই বৈশিষ্ট্যকেই বিজ্ঞানী ডারউইন ভেদ বা প্রকরণ বলেছেন। এখন আমরা বলতেই পারি এই ভেদ বা প্রকরণ ছিল বলেই কিন্তু জীবন সংগ্রামে এই ফড়িংগুলো টিকে রয়েছে। জীবন সংগ্রামে নিজের বিশেষ বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে যে সমস্ত ফড়িংগুলো বেঁচে থাকতে পারবে তারাই কিন্তু যোগ্য হিসাবে মনোনীত হবে, অর্থাৎ আমরা একে যোগ্যতম্যের উদ্বর্তন বলে থাকি। আর যারা এই জীবন সংগ্রামের যুদ্ধে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবে না, অর্থাৎ যাদের সেই বিশেষ ধরনের বৈশিষ্ট্য বা ভেদ নেই, তারা কিন্তু অযোগ্য। এখন এই যোগ্য বা অযোগ্য এর বিচারটা করবে কে, অর্থাৎ যোগ্য হিসাবে মনোনীত করবে কে? অবশ্যই আমাদের চারপাশের প্রকৃতি, অর্থাৎ বাগানের চারপাশের সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে যে সমস্ত ফড়িংরা নিজেদের বাঁচিয়ে রাখতে পেরেছে তারাই কিন্তু যোগ্য। আর বিজ্ঞানী ডারউইনের মতবাদ অনুযায়ী এই ঘটনাটাই হলো প্রাকৃতিক নির্বাচনবাদ, অর্থাৎ আমরা বলতে পারি প্রকৃতি কেবলমাত্র যোগ্যদেরকেই নির্বাচন করে। এখন যে সমস্ত ফড়িংগুলো বেঁচে রইল তারা অন্য জায়গায় গিয়ে নিজেদের মধ্যে আবার প্রজনন ঘটিয়ে আবার নতুন অনেক ফড়িং তৈরি করলো। এখন যে নতুন ফড়িংগুলো জন্মালো তারা কিন্তু অনেক বেশি অ্যাডভান্স,
কারণ তাদের পূর্বপুরুষরা অনেক স্ট্রাগল করে জীবনযুদ্ধে জিততে পেরেছে এবং তাদের সেই স্ট্রাগল করে বেঁচে থাকার যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু বংশ পরম্পরায় সঞ্চারিত হবার মাধ্যমে এই নতুন ফড়িংয়ের দেহেও চলে এসেছে, যার ফলে এরা অনেক বেশি অ্যাডভান্স। এরা খুব সহজেই ব্যাঙেদের থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে, অথবা ধরো খুব সহজেই পরিবেশের প্রতিকূল অবস্থার সঙ্গে মানিয়ে নিতে পারে। এখন এই যে ফড়িংগুলো সৃষ্টি হলো, এই ফড়িংয়ের সঙ্গে কিন্তু প্রাথমিক অবস্থার ফড়িং যারা কিনা অযোগ্য হিসাবে প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে গেছে, তাদের সঙ্গে এদের কোনো রূপ মিল নেই, ফলে সম্পূর্ণ নতুন একটা প্রজাতির সৃষ্টি হলো। আর এইভাবেই জীবদেহে বিবর্তন হয়েছে বলে বিজ্ঞানী ডারউইন আমাদের ধারণা দেন। ডারউইনের এই ধারণা শুধুমাত্র যে ফড়িংয়ের মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয়, আমাদের জীবনেও আমরা এই ঘটনা বারবার দেখতে পাই। যেমন মনে করো, আমাদেরকে ভালো রেজাল্ট করতে গেলে আমাদেরকে পড়াশোনা করতে হয়, অর্থাৎ স্ট্রাগল করতে হয়। তাই তুমি যদি স্ট্রাগল করে নিজেকে যোগ্য করে তোলো, তাহলে ন্যাচারালি তোমার রেজাল্ট খুব ভালো হবে এবং তুমি অবশ্যই জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। আশা করি ডারউইনবাদ বা প্রাকৃতিক নির্বাচনবাদ তোমাদেরকে বোঝাতে পারলাম।